এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। মনের হদিশ কেউ জানে না। বর্তমানে চূড়ান্ত কর্মব্যস্ততার মধ্যে ক্রমাগত ছোটাছুটির মধ্যে দিয়ে মনেরকে এক জায়গায় সুস্থ রাখা এটা একটা কঠিন চ্যালেঞ্জ। ব্যক্তিগত পরিসর, তার সাথে কর্মব্যস্ততা, মনকে যেন সুস্থ রাখাই যাচ্ছে না, মনের যেন স্থায়িত্বই পাওয়া যাচ্ছে না। এইরকম বিভিন্ন সমস্যা, অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, আমরা প্রতিটা মুহূর্ত কর্মব্যস্ত জীবনের মধ্যে দিয়ে এগুলোকে অনুভব করছি, এগুলোকে সঙ্গে নিয়ে চলছি। এইরকমই বিশেষ বিশেষ কিছু সমস্যার মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে প্রতিটা মুহূর্ত। তাই মনে হলো আজ এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলি। আর এই কথা বলতে গিয়ে এটা নিয়ে তো আর আমি বিশেষ আপনাকে বলতে পারবো না বা বোঝাতে পারবো না, তাই এর জন্য বিশেষ কাউকে দরকার হয়। তাই আজ এইরকমই একজন বিশেষ লোককে আপনাদের সামনে, বিশেষ ব্যক্তিত্বকে আপনাদের সামনে এনে হাজির করেছি। ডক্টর পিয়ালি ঘোষ, মনোবিদ, উনি এখন এনআরএসে কর্মরত। পিয়ালি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথম কথা হচ্ছে যে আমি একদম যে বিষয়টা নিয়ে শুরু করলাম আর কি, আমরা দেখছি যে আজকের দিনে মানে মানুষ এক কথায় যদি বলতে যায় খুব হিংস্র হয়ে পড়েছে। হয়তো এটা যে পরিস্থিতি, হয়তো পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই এই জায়গাটা তৈরি। তার সাথে সাথে যেটা দেখছি যে বিশেষ করে বাচ্চাদের মধ্যে এর একটা আলাদা অন্যরকম এফেক্ট হচ্ছে, বড়রা তো আছে। তো এই যে ডিপ্রেশন, মানে আমরা হঠাৎ করে মানুষ ডিপ্রেশন হয়ে যাচ্ছে, তারা এত বেশি স্ট্রেস নিচ্ছে যে কিছু বলার নেই। এটা কি শুধু খাদ্যের জন্য, খাওয়া দাওয়ার একটা প্রভাব পড়ছে, না সামাজিক পরিস্থিতি এটার মধ্যে পড়ছে? মানে এটা বেসিক্যালি কোনো একটা ফ্যাক্টরের জন্য হচ্ছে তা কিন্তু নয়, ঠিক আছে। পুরো সমাজ ব্যবস্থা, আমাদের আশেপাশে যা ঘটছে পরপর, এবং আমরা যা দেখছি, আমাদের যা দেখানো হচ্ছে, এই সব কিছুরই একটা কিন্তু প্রভাব রয়েছে, এবং আরও অনেকগুলো প্রভাব রয়েছে। তার জেনেটিক প্রভাব, বংশের প্রভাব, এগুলো তো আছেই, ঠিক আছে। তো সেই জন্য একটা কথা এর মধ্যে বলি, যেটা ডিপ্রেশন, যেটা আমরা বললাম প্রথমেই শুরু করলাম যে ডিপ্রেশন হয়ে যাচ্ছে মানুষের মধ্যে। ডিপ্রেশন ওয়ার্ডটা কিন্তু আমরা একটু বেশি ইউজ করছি এখন, ঠিক আছে। ডিপ্রেশন রোগটা কিন্তু একটা কঠিন রোগ, একটা বড় রোগ। আমরা যে কথায় ব্যবহার করি যে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, আমার মানে মন খারাপ হয়ে যাচ্ছে আর ডিপ্রেশন হয়ে যাচ্ছে, এটা কিন্তু সেম নয়। মন খারাপ জিনিসটা অনেক মানে লাইট একটা কথা, আর ডিপ্রেশন কিন্তু একটা খুবই কঠিন কথা। মানে ডিপ্রেশন একটা রোগ, মন খারাপ কিন্তু কোনো রোগ নয়। মন খারাপ একটা ইমোশন, আমরা রেগুলারলি অনেক রকম ইমোশন ফিল করতে পারি, তার মধ্যে মন খারাপ একটা ইমোশন। এবং মন খারাপ আমাদের প্রায়ই হতে পারে, মন খারাপের কারণ হয়তো অনেক কিছু হতে পারে, তার মানে এই নয় যে আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি মানে সত্যি বড়রা তো ডিপ্রেশনের শিকার হচ্ছে, তার সাথে সাথে বাচ্চারাও ডিপ্রেশনের শিকার হচ্ছে, এবং এর একাধিক কারণ রয়েছে। মানে সেটা তার ফ্যামিলি হোক, তার চারিপাশটা হোক, তার স্কুল হোক, তার আপব্রিঙ্গিং হোক, সবকিছু মিলিয়েই কিন্তু একটা প্রভাব পড়ছে এই বাচ্চাদের ক্ষেত্রে। আমি যদি বড়দের কথা বাদই দিলাম, বড়রা না হয় বিভিন্ন স্ট্রেসের মধ্যে দিয়ে থাকছে, তাদের কর্মব্যস্ত জীবন যেভাবে লিড করে তারা, সেটাতে নাই তাদের স্ট্রেস থাকছে, তারা ডিপ্রেশনে যেতেই পারে। তাদের অনেক সময় দেখা যায় যে সংস্থায় চাকরি করছে তার প্রমোশনিং নিয়ে তার একটা চাপ আছে, বিভিন্ন বিষয় থাকে। কিন্তু বাচ্চাদের তো আর প্রমোশনিং এর কোনো ব্যাপার নেই, তার তো কর্মব্যবস্থা জীবন নয়। সে পড়াশোনা করবে, সে খেলাধুলা করবে, যদিও খেলাধুলার জায়গাটা আজকের ডেটে একদম নেই বললেই চলে। খেলাধুলাটা আজকে শুধু মোবাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। তো এই জায়গা থেকে
কতটা দূরে রাখা যেতে পারে বাচ্চাদের, যদি মানে প্রথম কথা হচ্ছে গার্জিয়ানদের যেটা যেটা করণীয় ভূমিকা সেটা যদি একটু ক্লিয়ার করেন। বাচ্চাদেরকে দোষ দেওয়া কি উচিত আমাদের? আমার মনে হয় না একদমই উচিত। তার কারণ হচ্ছে বাচ্চারা জন্মানোর পর থেকেই দেখছে বাবা মা দুজন দুটো একটা কি একটা জিনিস নিয়ে, যন্ত্র নিয়ে সারাক্ষণ দেখছে। জন্মের পর থেকে তারা এটা দেখছে এবং যথারীতি তার প্রতি একটা কৌতূহল তৈরি হচ্ছে যে কি আছে এর মধ্যে। তারপরে তাদেরকে যখন দেখানো হচ্ছে, বাচ্চাদেরকে কি হয়, কার্টুন দেখানো হলো বা কোনো ভিডিও দেখানো হলো, কিছুই দেখানো হলো, সেটা অত্যন্ত লোভনীয় একটা জিনিস বাচ্চাদের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রেই এতটা অ্যাট্রাক্টেড আমরা হয়ে যাচ্ছি, আমরা এত ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, তো বাচ্চাদের জন্য তো অবশ্যই। তো সেই জন্য বাচ্চারা ছোট থেকেই কিন্তু ওই যন্ত্রটার উপরে যেন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, মানে ওটা ছাড়া বাচ্চারা আর ভাবতে পারছে না অনেক সময়তে। এবং সেটার কারণ কিন্তু গার্জেনরা। সে শুরুটা করলো কোত্থেকে? শুরুটা তো গার্জেনরাই করেছে। আজকালকার দিনে বাবা মাদের দেখা যায় অনেকেই, মানে আমার কাছে এসে অনেক পেশেন্টের কাছে আমি শুনেছি যে বাচ্চা কাঁদলে বাচ্চার হাতে মোবাইলটা ধরে দিলে তো শান্ত হয়ে যায়, আমি বাচ্চার কান্নাটা সহ্য করতে পারি না, তাই মোবাইলটা দিয়ে দিই। মানে এটা হচ্ছে ইজিয়েস্ট অপশন বাচ্চাকে ভোলানোর জন্য। একটা দিন তো মোবাইল ছিল না, তখন কিভাবে ভোলানো হতো বাচ্চাদেরকে? আমরাই কিন্তু মোবাইলটা হাতে তুলে দিচ্ছি বাচ্চাদেরকে। আর তারপরে হচ্ছে গিয়ে খাওয়ানোর সময় তো আমার বাচ্চা মোবাইল না দেখলে খায় না বা টিভি না দেখলে খায় না, বড় বড় করে বলি আমরা, এরকম টাইপের একটা মানে যেন এটা খুব একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে বাচ্চার জন্য, ঠিক আছে? কিন্তু আমরা এটা বুঝছি না, সেটা করার ফলে যেটা হচ্ছে বাচ্চা কিন্তু খাওয়া দাওয়াটাও এনজয় করছে না। বাচ্চা কি খাচ্ছে জানে না, কি খাবারের কি টেস্ট সেটা জানে না, কিরকম টেক্সচার জানে না। তো সেই হিসাবে বাচ্চারা কিন্তু পুরোপুরি একটা অন্য জগতে চলে যাচ্ছে, যেটার সাথে রিয়েলিটির খুব একটা সম্পর্ক নেই, যেটা হয়তো আমরা কিছুটা বুঝি, যেহেতু আমরা একটা টাইমে মোবাইল ছাড়া থেকেছি বা আমাদের রিয়েলিটি ওরিয়েন্টেশনটা অনেক বেটার বাচ্চাদের থেকে। বাচ্চারা কিন্তু সেটা বুঝছে না। তো সেক্ষেত্রে বাচ্চাদের জন্য আমরা কতটা ক্ষতি করছি এই মোবাইলটা হাতে তুলে দিয়ে। তুমি আরেকটা জিনিস আমি দেখি, মানে এটা আমাদের সচরাচর চোখে পড়ছে আর কি, যে বাচ্চারা যখন যারা স্কুলে যাচ্ছে, একদম বাচ্চা, তাদের চোখে মানে একদম মোটা লেন্সের চশমা, পিঠের ব্যাগটা তাদেরকে নিয়ে যেতে তারা এতটা বেশি ক্লান্ত হয়ে যাচ্ছে। এবং সব থেকে মানে যাবার সময় তো নয়, ঘুম থেকে জোর করে মা বাবা তুলে দিল, চলে গেল। আসার সময় স্কুল থেকে যখন আসছে তখন মনে হচ্ছে যেন সে সারাদিনের সব থেকে বেশি পরিশ্রম করে এসছে বাকিদের থেকে। তো স্কুলের যে চাপটা এবং স্কুলে এসে বাড়িতে মা বাবার যে চাপ, মানে একটা যে কম্পিটিশন যে চলছে আর কি, এটা থেকে মুক্তি পাওয়া এবং মা বাবাদের কি করণীয় উচিত? বাবা মাদের প্রথমেই যেটা করণীয় সেটা হচ্ছে বাচ্চাদের থেকে এক্সপেকটেশন লেভেলটা কমাতে হবে। আমরা এতটাই এক্সপেক্ট করে ফেলি একটা বাচ্চার থেকে যে সারাক্ষণ অন্যের বাচ্চার সাথে তুলনা করে, অন্যের বাচ্চা এটা ভালো, অন্যের বাচ্চা সেটা ভালো, তাহলে আমার বাচ্চা কেন নয়। মানে অদ্ভুত নিয়ম। আমার বাচ্চা হয়তো ড্রয়িং খুব ভালো করে কিন্তু পড়াশোনাটা ভালো নয়, অন্যের বাচ্চা পড়াশোনায় ভালো, আরেকজনের বাচ্চা ডান্সে ভালো, আরেকজনের গানে ভালো, একজনের সুইমিংয়ে ভালো, আমার বাচ্চাকে সব কিছুতে ভালো হতে হবে, এই ধরনের কিন্তু আমাদের চিন্তাভাবনা হয়ে যায়। এবং তারা অবভিয়াসলি ওই কম্পিটিশনে নেমে বিভিন্ন জায়গাতে বাচ্চাকে ভর্তি করা, জোর করে ভর্তি করা, বাচ্চাদের ইচ্ছের কথা হয়তো ভুলেই গেছে বাবা মা, কি তাকে সব জায়গাতে একদম ফার্স্ট হতে হবে, এরকম একটা এক্সপেকটেশন থাকে। এবং তারপর থেকে সেখান থেকে আছে কম্পারিজন, মানে অন্যদের সাথে তুলনা করা। এটা খুবই খারাপ, বাচ্চাদেরকে এটা করা খুবই খারাপ। তো এটা করলে বাচ্চাদের মানসিকভাবে যথেষ্ট প্রভাব পড়ে। কিন্তু সেটা বাবা মারা হয়তো ভাবেন যে আমি বাচ্চার ভালোর জন্য করছি, কিন্তু আলটিমেটলি ভালো কিছু হচ্ছে না। তো এই জিনিসগুলো বাচ্চাদের প্রতি ব্যবহারটা আমরা কেমন করছি তার উপর কিন্তু ডিপেন্ড করছে বাচ্চাটা কিরকম ভাবে বড় হচ্ছে, তার কতটা সেলফ এস্টিম তৈরি হচ্ছে, তার কেমন ব্যক্তিত্ব তৈরি হচ্ছে, সেই জিনিসটা অনেকটা ডিপেন্ড করছে বাবা মা কিরকম ব্যবহার করছে বাচ্চার সাথে। ইনফ্যাক্ট শুধু বাচ্চার সাথে নয়, বাবা মা নিজেদের মধ্যে কেমন ব্যবহার করছে। বাবা মা যদি নিজেদের মধ্যে প্রচন্ড একটা খারাপ ব্যবহার থাকে একে অপরের প্রতি, বারবার কথায় তারা ঝগড়া করছে, ইগো আসছে তাদের কথাবার্তার মধ্যে, মানে হয় বাবা মাকে ডমিনেট করতে চাইছে, মা বাবাকে ডমিনেট করতে চাইছে, এইগুলো যদি দেখে বাচ্চারা বড় হয়, বা হয়তো বাচ্চা কিছু একটু এদিক থেকে ওদিক করলো, একটু ভুল করলো, পড়াশোনা একটু খারাপ করলো বা কিছুই করলো, সঙ্গে সঙ্গে বাচ্চার উপর পুরো চড়াও হয়ে গেলেন, যে পুরো একদম বকাবকি করা থেকে শুরু করে মারধর করা অবধি। তো এইগুলো যদি বাচ্চা দেখে দেখে বড় হয় তো বাচ্চা ওগুলোই শিখবে, বাচ্চা ওরকম ভাবেই ব্যবহার করবে। যখনই একটু বড় হবে, যখন নিজের মত প্রকাশ করার ক্ষমতা তৈরি হবে, তখন বাচ্চা ওরকমই ব্যবহার করবে। তো বাবা মার ব্যবহারটাই তো রিফ্লেক্ট হচ্ছে বাচ্চার মধ্যে। তো বাবা মা যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু বাচ্চাও সঠিকভাবে মানুষ হতে পারবে না। আমাকে একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে একটু আগে বললে যে আমার বাচ্চাকে আমি সব শেখাবো, আমার বাচ্চা মানে যে কোনো জায়গায় যাবে ওভারঅল সে তার নাম্বার 1 হয়ে আসবে, এই যে চাপিয়ে দেওয়াটা,
এটা কি কখনো কখনো মা বাবার নিজের মনের ইচ্ছাটাকে অন্যের উপর চাপিয়ে দেওয়া নয়? একদম একদম, যে আমি এটা পারিনি, এটা আমার ছেলেকে দিয়ে আমার শখ করাবো। ছিল এটা করার, এবার আমার বাচ্চাকে দিয়ে সেটা পূরণ করাবো বাচ্চার মধ্যে। সে রাস্তার সঙ্গে হাঁটুক, তার সঙ্গে সামঞ্জস্যতা থাকুক না থাকুক, একদম বাচ্চার ইচ্ছে আছে কিনা তার দাম নেই, কিন্তু আমার ইচ্ছার দাম যেন আমার থাকে, এরকম টাইপের ব্যাপারটা হয়ে যায় অনেক সময়তেই হয়ে যায়। মানে এটা তো অনেক কাল ধরে চলে আসছে, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে যেহেতু আমাদের হাতের কাছে সবকিছু অ্যাভেলেবল, তাই জন্য আরো বেশি করে হচ্ছে। মানে আগেকার দিনে গানের টিচার একটা লোকালিটিতে হয়তো একটা ছিল, এখন হচ্ছে গিয়ে প্রতিটা ঘরে ঘরে অলমোস্ট অনলাইনে হয়ে গেছে। মানে আমি এরকম এক্সাম্পল দিচ্ছি, তো এরকম সবকিছুর অ্যাভেলেবিলিটি এত বেড়ে গেছে যে সবকিছুতে ঢুকিয়ে দাও, সবকিছুতেই যেন একদম নাম্বার 1 হতে হবে। কিন্তু আমি এই যে আমরা ডিপ্রেশনের কথা বলছিলাম, আমরা স্ট্রেসের কথা বলছিলাম, আমরা বড়রা যারা এটা অনুভব করি, আমরা সবার সামনে বলতে পারি যে আমি সত্যি করে আমি একটা স্ট্রেসের মধ্যে দিয়ে আছি, বা আমরা অ্যাংজাইটির মধ্যে ভুগছি, এটা আমরা প্রকাশ্যে বলতে পারি কারণ আমরা অনুভব করতে পারি। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তো এই শব্দগুলো তারা মানে বোঝে না, অথচ তাদেরকে এই স্ট্রেস, এই অ্যাংজাইটি বা এই ডিপ্রেশনের মধ্যে দিয়ে, কারণ তারা এই যে ফাস্ট হওয়ার যে রেস চলছে, সেই রেসে তারা কিন্তু তারা কন্টিনিউ মা বাবারা চাপিয়ে দেওয়া হচ্ছে এবং আমাকে ছুটতে হচ্ছে। তো এইখান থেকে বাচ্চাদের কি করে সরানো যেতে পারে? প্রথমে হচ্ছে চাইল্ডহুড ডিপ্রেশন, যেটা আমরা বলছি কি চাইল্ডহুড ডিপ্রেশন বলুন বা চাইল্ডহুড অ্যাংজাইটি বলুন, সেটা কিন্তু খুব বাড়ছে আস্তে আস্তে। মানে আমরা আগে অতটা বাচ্চা পেশেন্ট দেখতাম না যাদের মধ্যে ডিপ্রেশন অ্যাংজাইটি হচ্ছে, এখন কিন্তু আস্তে আস্তে জিনিসটা বাড়ছে। অবশ্যই মানুষজনের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ছে, আগে হয়তো অতটা গুরুত্ব দিত না এই ব্যাপারগুলোকে, এখন গুরুত্ব দিচ্ছে। তো সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি বাচ্চারা খুব মানে নিজেকে একদম আইসোলেট করে দিচ্ছে। যে বাচ্চা হয়তো খেলতে ভালোবাসতো, যে বাচ্চা হয়তো ঠিক আছে টিভি দেখতে মোবাইল দেখতেও ভালোবাসতো, সেই বাচ্চাও কিন্তু টিভি মোবাইলটা দেখতে পছন্দ করছে না, বা খুব কথায় কথায় বিরক্ত হয়ে যাচ্ছে, রাগ হচ্ছে। এইসব জিনিসগুলো যদি হচ্ছে তাহলে তার মধ্যে হয়তো কিছু সমস্যা তৈরি হচ্ছে, সেটা বাবা মাকে একটুখানি অ্যালার্ট থাকা উচিত। যদি বাচ্চার ব্যবহারিক পরিবর্তন হঠাৎ করে কোনো চেঞ্জ হচ্ছে কোনো কারণ ছাড়াই, হয়তো কিছু ঘটনা ঘটেনি, হঠাৎ করেই বাচ্চা কেমন একটা বিরক্ত হয়ে আছে, কেমন একটা একা একা থাকতে পছন্দ করছে, সবার সাথে মানে মেলামেশা করছে না, হাসছে না, খেলছে না, এইসব জিনিসগুলো যদি হয় তাহলে বাচ্চাকে অ্যালার্ট থাকতে মানে বাবা মাকে অ্যালার্ট থাকতে হবে বাচ্চার প্রতি। এবং সেরকম যদি সমস্যা গুরুতর হয় তাহলে তো অবশ্যই তার ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত। কিন্তু যদি মোটামুটি একটা মানে অতটা গুরুতর সমস্যা না হয়, একটু আধটু প্রথম দিকে বোঝা যাচ্ছে, তখন অবশ্যই বাচ্চাকে টাইম দেওয়া, যেটা আজকালকার বাবা মার কাছে টাইমটা কম। তো হ্যাঁ, টাইমটা কম, তো সেটাকে মানে ম্যানেজ করে, ঠিক আছে, বাবাকে বা মাকে দুজনকে নিজের কাজের জায়গাতে কিছুটা কিছুটা করে ম্যানেজ করে স্যাক্রিফাইস করে বাচ্চাকে টাইম দিতে হবে। আর কোনো তো উপায় নেই, আমাদের তো এখন আর ম্যাক্সিমাম নিউক্লিয়ার ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি নয় যে কেউ না কেউ টাইম দিয়ে দিচ্ছে, সেটাও নয়। তো সেই হিসাবে কিন্তু বাচ্চাকে টাইম দেওয়াটা খুব দরকার, বাচ্চাকে কোয়ালিটি টাইমটাও দেওয়া দরকার। এমন নয় কি আমি বাচ্চার পাশে শুয়ে শুয়ে মোবাইল দেখছি বা অন্য কাজ করছি, নিজের ল্যাপটপে কাজ করছি, সেটা করলেও চলবে না, বাচ্চার সাথে ইন্টারাকশন বাড়াতে হবে। ইনফ্যাক্ট আমি দেখেছি অনেকে হয়তো সারাদিন আছে বাচ্চার সাথে, কিন্তু বাচ্চার সাথে কটা কথা বলেছে সেটা হয়তো গুণে বলা যাবে, সেটা করলেও চলবে না। মানে কোয়ালিটিটাও দরকার, এমন কি নয় শুধু কোয়ান্টিটি টাইম দিয়ে যাচ্ছে, আমাকে কোয়ালিটি টাইমও দিতে হবে বাচ্চার সাথে। বাচ্চাকে খেলাধুলোতে তাদের যাতে আগ্রহ হয়, তারপর পড়াশোনাতে আগ্রহ হয়, মানে শুধু পড়াশোনা মানে বই পড়া নয়, মানে গল্পের বই পড়া, একদম হ্যাঁ, এইসব জিনিসগুলো সেগুলোতে যেন আগ্রহ হয়, সেগুলো বা আমাকে শেখাতে হবে। ওরা তো কাউকে দেখছে না যে বই পড়তে, ঠিক আছে, শুধু ওই যন্ত্র নিয়েই দেখছে, তো বই পড়াটাও তো তাদেরকে শেখাতে হবে যে এটা একটা কাজ। তো আমি যদি বই না পড়ি তাহলে বাচ্চা কিভাবে শিখবে? তো সেইভাবে নিজেদের মধ্যে এই চেঞ্জগুলো আনলে তবেই কিন্তু বাচ্চার মধ্যে চেঞ্জটা আমরা এক্সপেক্ট করতে পারি। না, এটা তো শুধু বাচ্চাদের মধ্যে চাপিয়ে দেওয়াটা, এই যে আমরা আজকে মোবাইলের কথা যদি বলি বা অনলাইনের কথা বলি, এটাও তো একটা বলতে পারি যে আমরা একটা এমন একটা পিরিয়ডের মধ্যে দিয়ে গেলাম যে পিরিয়ডে পড়াশোনাটা একদম পুরোটাই মোবাইলের মধ্যে দিয়ে হয়ে গেল, এবং এটার জন্য মানুষ এখন অনেকটা বেশি আসক্ত মোবাইলে, কারণ 2 বছর আমাদের এমন একটা পিক সময়, যে সময়টা আমাদের কাছ থেকে চলে গেছে, এই সময়টাতে মোবাইল হাতে এসেছে। এই হাতে মোবাইল আসাতে এটা কতটা লাভবান হয়েছে মানুষ এবং ক্ষতি কতটা হচ্ছে? আজকের দিনে দাঁড়িয়ে মোবাইলের যদি প্রোজ অ্যান্ড কনস বলা হয়, দুটোই কিন্তু প্রচুর, ঠিক আছে। আমরা যদি মোবাইলটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, মানে সেটাকে যদি একটা মানে লিমিট করতে পারি আমার মোবাইল ব্যবহারের মধ্যে, তাহলে সেটা অবশ্যই লাভের। আর যদি সেটা আনলিমিটেড একটা ব্যবহার হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষতির। তো বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সেটাই হচ্ছে। মানে আমরা যদি 4 বছর 5 বছর আগে, মানে যখন কোভিডের আগে যদি আমি ভাবি, তাহলেও কিন্তু আমরা মোবাইলের প্রতি এত আসক্তও ছিলাম না, আর মোবাইলের এত দরকারও ছিল না। এখন কিন্তু জানো, বা আমাকে যদি বলিও যে মোবাইলটা দূরে রাখবেন বাচ্চার থেকে, তাহলে হচ্ছে গিয়ে বলছে বাচ্চার তো অ্যাসাইনমেন্ট আসছে, বাচ্চার তো এই কোয়েশ্চেন পেপার আসছে, ওই স্যার আপডেট দিচ্ছেন যে কবে ক্লাস আছে কবে না আছে, তো মোবাইল তো
তো লাগবেই বাচ্চার, মানে একটা যেন ডিপেন্ডেন্সি আমরা তৈরি করে ফেলেছি, মানে সমাজ থেকেই তৈরি করা হয়েছে, এডুকেশন সিস্টেম মধ্যেই ঢুকে গেছে। তো তাহলে মোবাইলটা পুরোপুরি বাদ দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তো সেই জন্য লিমিট মেনটেন করাটা খুব দরকার। সারাদিনে আমি কতক্ষণ মোবাইলটা ব্যবহার করব তার একটা যেন সময়সীমা থাকে, এবং সেই সময়সীমাটার জন্য আমরা আবার সেই মোবাইলেরই মানে একদম ব্যবহার ওখানেও ওটা অ্যাপ্লাই করতে হবে। কি মোবাইলে অনেক রকম আমাদের অ্যাপ আসে, যে অ্যাপগুলো আমরা ব্যবহার করতে পারি কি স্ক্রিন টাইমটা কমানোর জন্য, ঠিক আছে? এরকম টাইপের মানে মোবাইলেরই সাহায্য নিয়ে মোবাইলটাকে কমাতে হবে, এটা টেকনিক্যাল ব্যাপারে। আর অবভিয়াসলি সাইকোলজিক্যাল ব্যাপারে বা মানসিকভাবে বলতে গেলে আমাকে মানসিকভাবে দৃঢ় হতে হবে যে আমি এর বাইরে মোবাইল ইউজ করব। আমি একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে দেখলাম যে আমরা নিজের অজান্তে প্রায় সারা দিনে 700 বার মোবাইলটা দেখি। হ্যাঁ, মানে বেসিক্যালি ওরকমই, মানে স্ক্রল করা, ডুম স্ক্রলিং বলে একটা যে ওয়ার্ড এসছে, হ্যাঁ, তো স্ক্রল করাটা না একটা হ্যাবিট হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চাই। আমি একটা দেখলাম, একটা শর্টস দেখলাম, একটা রিলস দেখলাম বা টিকটকের ভিডিও দেখলাম, সঙ্গে সঙ্গে আমার বেশ মজা লাগলো এটা দেখে। এই যে মজা লাগলো, সঙ্গে সঙ্গে আমার মানে মাথার মধ্যে একটা রিওয়ার্ড সার্কিট অন হয়ে গেল। যেই মনে হলো আমি একটি রিওয়ার্ডেড হচ্ছি, তো অবভিয়াসলি আমার যদি রিওয়ার্ড পাই আমার ভালো লাগবে। তো আমার এই ভালো লাগাটাকে আমার বারবার চাই। এবং যখনই কিছু থাকছে না, মানে আমি যখন মোবাইলটা ইউজ করছি না, আমি হয়তো আমার জীবনে কোনো এখন এই মুহূর্তে স্ট্রেসও নেই, নর্মাল একটা লাইফ চলছে, কিন্তু খুবই মানে স্থিতিশীল একটা, কিন্তু সেই মুহূর্তে কোনো গতি নেই বা সেই মুহূর্তে কোনো উত্তেজনা নেই। আমাদের কিন্তু ওই উত্তেজনাটা আমরা ক্রেভিং হচ্ছে আমাদের এরপরে, যেহেতু মোবাইলটা আমরা হাতে এতদিন অভ্যেস হয়ে গেছে, তাই জন্য আমাদের ওই উত্তেজনার ক্রেভিংটার জন্য আমরা বারবার করে মোবাইলটা দেখছি এবং স্ক্রল করে যাচ্ছি, যার কোনো দরকারই নেই। এবং এই স্ক্রলিংটাই হচ্ছে গিয়ে আলটিমেটলি সমস্যা তৈরি করছে। আমরা বাচ্চাদের কথা বললাম, কিন্তু তাদের থেকে একটু যদি বড়তে যাই, আমরা যাদের এখনো পর্যন্ত কোনটা ভালো কোনটা খারাপ যেটা তারা বুঝতে শিখেছে, এবং আমরা দেখছি প্রত্যেকদিন, যেহেতু আমরা খবরের লোক, আমরা একটা জিনিস বলতে পারি যে প্রত্যেকদিন প্রচুর খবর আমাদের কাছে ঢোকে, এবং সেগুলো যখন আমরা এডিটের জায়গায় যাই, একটার পর একটা বাছি, তখন নিজেদের ওই চেয়ারে বসে না নিজেদেরই খারাপ লাগে যে আমরা প্রত্যেকদিন দেখছি যে বিভিন্ন সময় কেউ মা বাবার উপর রাগ করে, কেউ ভালো দামি মোবাইল, বাবা মায়ের সামর্থ্য নেই তা সত্ত্বেও জোর করে বাবা মা দিতে পারেনি বলে, কোথাও দেখা যাচ্ছে যে পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি বলে, বিভিন্ন সময় বাচ্চারা বা ছেলে মেয়েরা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা, সুইসাইড অ্যাটেম্পটের প্রবণতা এবং সুইসাইড, এটা যে বাড়ছে এবং এটা কমছে না, কিন্তু আমরা এটা যেন একটা ছোঁয়াচে রোগ হয়ে গেছে, এবং এই রোগটা থেকে কেউ কোনো রকম ভাবে মুক্তি পাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এটার কোনো সলিউশন থাকে যে বাচ্চারা মানে যারা বুঝতে শিখেছে, ফেল করেছে বা পাস করেছে বা বাবা মা দিতে পারলো না, কেন পারলো না, এটা বোঝার ক্ষমতা তো এমনি তো ভালো মন্দ তারা বুঝতে পারছে। একটা মোবাইল যখন সে দামি মোবাইল নেওয়ার যা কথা যখন ভাবতে পারছে, তখন সে কেন দিতে পারছে না সেটা ভাবতে পারছে না। সামাজিকভাবে মানুষ কতটা মানে সামাজিকভাবে ডিপ্রেশনে তাকে ফেলে দেওয়া হচ্ছে, এক কথায় যদি বলা যায়। ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, এটা কিন্তু ছোট থেকেই শুরু হয়েছে। ছোট থেকেই যখন বাবা মারা অনেকেই এসে বলে যে আমার বাচ্চাকে না চাইতেই আমরা সব দিয়ে দিই, এই না চাইতে দিয়ে দেওয়াটা যে কি ভয়ানক একটা সমস্যা তৈরি করছে আমাদের সমাজে, সেটা তো বাবা মাদেরকে বুঝিয়েও মানে বোঝানো যাচ্ছে না বলতে গেলে এক কথায়। কারণ কি বাবা মারা কিছু না নিজের গিল্ট ফিলিংকে কম করার জন্য আমরা টাইম দিতে পারছি না, তো আমরা জিনিস দিচ্ছি, এরকমভাবে রিপ্লেস করছি, যেটা আরো খারাপ। টাইম না দেওয়ার থেকে বেটার কি জিনিস দেওয়ার থেকে। এবং বাচ্চারা ব্ল্যাকমেল করছে, এবং সেটা খুব ছোট্ট বয়স থেকে, মানে 1.5-2 বছর বয়স থেকে যখন কথা শিখলো তখন থেকে কিন্তু বাচ্চারা এটা শিখে যাচ্ছে যে কিভাবে বাবা মাকে ইউটিলাইজ করা যায়, ঠিক আছে? তো সেটা যখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে যাচ্ছে, অবভিয়াসলি জিনিসগুলো আরো বড় হচ্ছে, ঠিক আছে? আর যা খেলনা চাই তার কাল অবভিয়াসলি ঘড়ি চাই, না তো বাইক চাই, এরকম করে আস্তে আস্তে জিনিসটা বাড়ছে। তো এই ব্যাপারটা হচ্ছে কি ওই মানে তারপরে যেটা আর কি কনসিকুয়েন্সেস, যে আমি যদি না পাই তাহলে আমি কি করছি, সেটা আসছে ইম্পালসিভিটি থেকে। বাচ্চাদের মধ্যে ওই ইম্পালস কন্ট্রোলের জায়গাটা বা পেশেন্সের জায়গাটা তো কমে গেছে, যে বাচ্চারা হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে একটা কিছু করে ফেলতে হবে যাতে বাবা মাকে শিক্ষা দেওয়া যায়, ঠিক আছে? একদম এক্স্যাক্টলি এই ওয়ার্ডগুলোই বাচ্চারা কিন্তু ইউজ করে, বাবা মাকে শিক্ষা দেওয়ার জন্য আমি এটা করলাম। কেউ হয়তো হাত কেটে চলে এলো, কেন কেটেছিস, বাবা মাকে শিক্ষা দেওয়ার জন্য, এক্স্যাক্টলি এই কথাটা বলে। এবং যেটা আপনি বললেন সুইসাইড, মানে আমি দেখেছি আমাদের হসপিটালে থাকাকালীন একদম 16 বছরের একটি মেয়ে, তাকে কি করা হয়েছে না, তার শুধু মোবাইল, তাও বড় মোবাইল না, ছোট মোবাইলটা বাড়ি থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে, বাবা নিয়ে চলে গেছে কাজে, কেন কি তুমি মোবাইলে কথা বলছো।
যেই নিয়ে চলে গেছে তারপরেই সে সুইসাইড করেছে এবং কমপ্লিট সুইসাইড হ্যাঙ্গিং করে। তো মানে তাদের মধ্যে এতটাই কাণ্ড, অথচ তার কোনো ডিপ্রেশন ছিল তা নয়, কিন্তু আমি কিন্তু যখন জিজ্ঞাসা করছি তার বাবা মাকে যে কোনো সমস্যা ছিল কিনা, কোনো মানসিক সমস্যা ছিল কিনা, বা বাড়িতে কারোর মানসিক সমস্যা আছে কিনা, কারোর কোনো সমস্যা নেই, শুধু ওই একটা কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডে একটা মাথায় চিন্তা চলে এলো, আচ্ছা নিয়ে চলে গেলো, তাহলে আমি এটা করে নেবো। ঠিক আছে, সে হয়তো মরার জন্য করেছে তাও নয়, সে হয়তো এটা ভাবেনি যে আমি মরে যাবো, ভয় দেখাতে করেছে, বাট এটা কমপ্লিট হয়ে গেছে। তো এরকম আর কি বাচ্চাদের মধ্যে, এটা ওদের মধ্যে আসে কিভাবে? এটা কমপ্লিটলি একটা হচ্ছে কি, মানে এটাকে আটকানোর বাড়ির মানে গার্জিয়ানদের কি ভূমিকা আছে এটাকে আটকানো যায়? আটকানোটা কিন্তু একদম মানে আমার ইচ্ছে হলো সঙ্গে সঙ্গে আমি আটকে দিলাম, সেটা একটা পদ্ধতি, আমি সঙ্গে সঙ্গে আটকে দিলাম, কিন্তু সেটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। যেটা পার্মানেন্ট সলিউশন সেটা কিন্তু ওই ছোটো থেকেই ট্রেনিংটা দিতে হবে, বাচ্চাকে পেশেন্স শেখানো, ইম্পালস কন্ট্রোল করতে শেখানো, বাচ্চার চাহিদাগুলোকে নিজে থেকে নিজে কোপ করতে শেখানো। আমার একটা চাহিদা হতেই পারে, বাট সেটা মানে মিটবে সেটাও কোনো গ্যারেন্টি নেই, আর না মিটলেই যে আমাকে একদম জীবন শেষ হয়ে গেল বা ভেঙে পড়তে হবে সেটারও কোনো গ্যারেন্টি নেই। এই জিনিসগুলো ছোটো থেকেই শেখাতে হবে। আর্টিফিশিয়াল ক্রাইসিস বলে আমরা একটা কথা বলি, যে আমাদেরকে আর্টিফিশিয়ালি ক্রাইসিস তৈরি করতে হবে বাচ্চার চারপাশে, যে বাচ্চা ওই স্ট্রেসটা নিতে শেখে। বাচ্চা যদি কোনো স্ট্রেস নিতে না শেখে, বাচ্চাকে যদি সবসময় একদম খুব প্রোটেক্ট করে রাখা হচ্ছে সব কিছু থেকে, একদম জিনিসপত্র দেওয়া থেকে শুরু করে, স্কুলে কোনো সমস্যা হচ্ছে বা কোথাও টিউশনে কোনো সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে গিয়ে সেই সমস্যা থেকে বের করে নিয়ে আসা, এগুলোর তো কোনো দরকার নেই। বাচ্চা তো নিজের কাজটুকু নিজে যদি না করতে শেখে, সব কিছু যদি করিয়ে দেওয়া হয়, তাকে সব কিছুর দিকে হেল্প করা হয়, তাহলে অবভিয়াসলি তার নিজের ব্যক্তিত্বের প্রতি কোনো মানে একটা কনফিডেন্সই থাকবে না, যে হ্যাঁ আমি এই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারি। সেরকম স্ট্রেস মানে কন্ট্রোল বা স্ট্রেসের সাথে কোপ আপ করা, সেটাও করতে পারছে না। তো এটা তো একটা স্ট্রেস হয়ে গেল যে আমার মোবাইল কিনে চলে গেল বা আমাকে মোবাইল কিনে দিচ্ছে না। তো সেই স্ট্রেসটুকু থেকেই কিন্তু এরকম একটা হঠকারী সিদ্ধান্তের কথা মাথায় চলে আসছে। তো বাচ্চাদেরকে শেখাতে হবে, ছোট থেকেই কিন্তু শেখাতে হবে, এবং এটা ডে 1 থেকে। কিন্তু যে বাচ্চাটা আজ বড় হয়ে গেছে, সে বুঝতে শিখেছে যে আমার কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু তারপর এখন আর আমার হাতে কিছু নেই, আমি এখন আসে বাচ্চা নেই যে তাকে আমি নতুন করে আবার হাঁটবো। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আমি বুঝতে পারছি যে আমার হাতে আর গেমটা নেই, এখন আমি পুরো ব্ল্যাকমেলের জায়গায় আছি, এবং ছেলে মেয়ে আমাকে যেভাবে বলছে আমাকে সেইভাবে করতে হচ্ছে। কারণ সে আজকে যদি আমার কাছে সে যদি কোনো রকম কোনো ডিসিশন নিয়ে নেয়, তাহলে ওটা আমার থেকে বড় ক্ষতি কেউ বুঝবে না, কারণ সে তো চলে যাবে, সে তার কাছে আর কিছু নেই, কিন্তু ক্ষতিটা আমার হবে। এই জায়গায় দাঁড়িয়ে বাবা মায়ের কি করণীয়, আমার এটা জানার। অ্যাডোলেসেন্স হয়ে গেছে একটা বাচ্চা, মোটামুটি বড় হয়ে গেছে, যেখানে আপনি শুরু করলেন ব্যাপারটা। এবার ব্যাপারটা হচ্ছে কি, যদি সেরকম জায়গায় পৌঁছে যায় এবং সেরকম জায়গাতে খুব সিভিয়ার একটা প্রবলেম হচ্ছে, মানে সে কথায় কথায় এরকম টাইপের থ্রেট দিচ্ছে, কথায় কথায় উল্টোপাল্টা কথা বলছে বা আমাকে, বা হয়তো মারধর করছে, এরকম জায়গাতেও তো পৌঁছে গেছে এখন অনেকেই। তো যদি সেরকম জায়গায় পৌঁছে যায়, তাহলে সত্যিই কিন্তু তাকে সরাসরি ডাক্তারের কাছে নিয়ে যান, তার মানে ওষুধ কাউন্সেলিং যার যেমন যা লাগবে সেরকমভাবে তার ট্রিটমেন্ট করান। কারণ একটা টাইমের পরে কিন্তু আর বাড়িতে কোনো রেমেডি হয় না। ঠিক আছে, বাড়িতে রেমেডি তখনই হয় যখন জিনিসটা মাইল্ড লেভেলে আছে, যখনই সেটা মডারেট টু সিভিয়ার লেভেলে চলে যাচ্ছে সমস্যাগুলো, তখন কিন্তু আর বাড়িতে রাখার মতন পরিস্থিতি নয়। এবারে মাইল্ড লেভেল থেকে যদি আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ বাচ্চাকে কিভাবে ম্যানেজ করতে হবে, সেখান থেকে যদি আপনারা মানে হাল ধরতে চান, তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে বাচ্চাকে ওই যেমন বললাম আমি, একটা আর্টিফিশিয়াল ক্রাইসিসের মধ্যে নিয়ে যেতে হবে, এবং সেটা গ্র্যাজুয়ালি। যে বাচ্চাটা হয়তো দিনে 5-6 ঘন্টা মোবাইল ইউজ করছে, তাকে হঠাৎ করে মোবাইলটা কেড়ে নিলে হয়তো অসুবিধা হবে, কিন্তু যদি আস্তে আস্তে বুঝিয়ে তাকে করা হয়, কমানো হয়, এবং বুঝিয়ে যখন কমানো হচ্ছে, ধরে নিন একটা বাচ্চা ইভিনিং টাইমে ও মোবাইল নিয়ে করছে, গেম খেলছে বা যাই করছে, সেই সময়তে যদি মোবাইলটাকে ডিরেক্টলি না বলে যে না তুই মোবাইল ব্যবহার করিস না, এটা না বলে আয় চল আমরা আজকে একটুখানি ঘুরে আসি পার্ক থেকে, বা আমরা একটুখানি আমরা একটা রান্না করি সাথে, বা আমরা চল এই আজকে ঘরটা গোছাবো তুই আমাকে হেল্প কর, এইরকম ভাবে ওকে যদি একটা প্রোডাক্টিভ কাজের মধ্যে, হ্যাঁ, এবং আস্তে আস্তে সেটা ঠিক ওর ঠিক অসুবিধা হচ্ছে এই লেভেলেও যেন পৌঁছে না যায়, এরকম খুবই ধীরে ধীরে করে যদি বাবা মা করেন, তাহলে অবশ্যই কিন্তু ফল পাবেন। আচ্ছা, আর একটা জায়গা সেটা হচ্ছে যে শুধু একদম বাচ্চাদের কথা তো বলাই যাবে না, কিন্তু বড়রা যারা বুঝতে শিখেছে বা একদম যারা সবটাই সব জানে, অ্যাডাল্ট, তাদের কাছে সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছি, কনসাল্ট নিতে যাচ্ছি, মানে একটা অন্যরকম চিন্তা ভাবনা তার মাথার মধ্যে গ্রো করে যায় যে আমি কি মেন্টালি ডিস্টার্ব আছি। মানে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানেই আমি মেন্টাল ডিস্টার্ব হয়ে আছি বা আমি মানসিক রোগী, এটা যখন তার মধ্যে হয়ে যায় তখন কিন্তু সে এই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে চায়। তো এটা কেন, এই যে সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছি মানে কি শুধু মানসিক রোগীরাই সাইকিয়াট্রিস্টের কাছে যায়? আরো তো অনেকগুলো বিষয় আছে। মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, সাইকিয়াট্রি বাংলা করলে আমরা বলি কি পাগলের ডাক্তার। একদম।
তো এর পাগল টার্মটা মানে অনেস্টলি পাগল টার্মটা তো আমাদের এক্স্যাক্টলি কিছু হয় না ওরকম ভাবে, ম্যাডনেস বলে তো কোনো রোগ হয় না। যেসব রোগগুলো হয় তার মধ্যে যদি ম্যাডনেসটাকেই আমরা রোগ হিসেবে ভাবি, তো হ্যাঁ একটা দুটো রোগ আছে, মানসিক রোগ যতগুলো আছে তার মধ্যে একটা দুটো রোগ আছে যেখানে মানুষ নিজের বোধ বুদ্ধি হারিয়ে ফেলে, কি করছে বুঝতে পারি না, একদম মানে টিপিক্যালি আমরা যদি একদম খুব বাংলা ভাষায় বলি যে রাস্তার মধ্যে যারা ঘুরে বেড়ান তারা একেবারেই কিছু বুঝতে পারছেন না, সেরকম যে রোগটা আছে যেটা আমরা সিজোফ্রেনিয়া যে রোগটা বলি, সেই রকম রোগীরা কিছু রোগী, তাও সিজোফ্রেনিয়া সব রোগী নয়, এমন রোগীও আছে যিনি প্রফেসর বা যিনি সায়েন্টিস্ট, তো সেরকম কিছু রোগী আছে, সেই রোগীদের ক্ষেত্রে আমরা পাগল টার্মটা তাও ইউজ করতে পারি, বাকিদের ক্ষেত্রে তো একেবারেই করতে পারি না, কারণ তারা সবাই সবকিছু বুঝতে পারছেন, সবাই নিজের সমস্যা সম্পর্কে অবগত, কিন্তু তারপরেও এই যে একটা স্টিগমা মনের মধ্যে ঢুকে গেছে যে সাইকিয়াট্রিস্টের কাছে যাবো, লোকে কি বলবে, পাগল বলবে, তো মানে পাগলটাকে এত জেনারেলাইজ করে দেওয়া হচ্ছে, এখানটাতেই সমস্যা হয়েছে। এবার এইটা তো মানে সমাজে এতদিন ধরে চলে আসছে, একদিনে তো সেটা চেঞ্জ করা সম্ভব নয়, এবং কথায় কথায় হয়তো আমরাও বলি, মানে ছোটবেলাতে কেউ একটু মানে উল্টাপাল্টা কিছু বললে হয়তো তোকে রাঁচি পাঠিয়ে দেবো, পাগলখানাতে থাকবে, তো কথাটা এত মানে জেনারেল পপুলেশনের মধ্যে এমন ভাবে ঢুকে গেছে যে এখন পাগলের ডাক্তার বা সাইকিয়াট্রিস্ট মানেই পাগলের ডাক্তার, আর তার কাছে পাগল ছাড়া কেউ যায় না, কিন্তু এমনটা নয়, মানসিক রোগ অনেক রকমের হতে পারে, তার মধ্যে একটা কি দুটো রোগ এরকম অ্যাকচুয়ালি পাগলকে যদি আমি ডিনোট করি, কিন্তু বাকি রোগগুলো মোটেই সেরকম। আমি অন্য বিষয়গুলোতে আসবো, কিন্তু আমার একটা প্রশ্ন জানা তোমার কাছে, সেটা হচ্ছে যে সাইকিয়াট্রিস্ট কেন, অন্য কোনো ভাবে অন্য কোনো আরো তো অনেকগুলো পার্ট ছিল, সেগুলোতে কেন গেলেন না? আচ্ছা আমি কেন সাইকিয়াট্রি, আচ্ছা আমার সাইকিয়াট্রি নেওয়ার পিছনে দুটো কারণ। একজন হচ্ছে আমি যখন ইন্টার্নশিপ করি, আমি যখন এমবিবিএস এর পরে যে ইন্টার্নশিপের একটা বছর শিডিউল থাকে, তখন যখন সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে গেছিলাম, তখনই আমার রোগীদের সমস্যাগুলো শুনে, এই আমাদের রোগীদের সমস্যাগুলো না খুব ইউনিক টাইপের, তো মানে এমন টাইপের তারা মানসিক ভাবনা চিন্তার কথা বলে যেগুলো হচ্ছে কি আমাদের ভাবনার অতীত, ঠিক আছে, তো সেইগুলো শুনে আমার খুব ইন্টারেস্ট লেগেছিল, যে আমার বেশ মজা লাগছে এই ব্যাপারটা, তো সেখান থেকে একটা ভালো লেগেছিল সাবজেক্টটা, তো সেটা একটা ভালো লাগার জিনিস ছিল। আর তাছাড়া মানে ব্রেনটা খুবই একটা জটিল একটা আমাদের অঙ্গ বলতে গেলে, বাকি সব অর্গানের থেকে ব্রেন হচ্ছে সব থেকে জটিল অর্গান, তো আমার এমনি ব্রেনের প্রতিও আমার একটা ইন্টারেস্ট ছিল, তো তাই জন্য আলটিমেটলি দুটো মিলিয়ে আর কি সাইকিয়াট্রিটা নিলাম। একটু আগে আমরা যখন বলছিলে যে যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যে যাদের পাগল আমরা বলছি, কিন্তু আমি যদি বলি বা পরিসংখ্যানের জায়গা থেকে দেখা যায় যে তারা কিছু বুঝতে পারে না, কিন্তু আজ পর্যন্ত দেখা গেল না যে কোনো পাগল যারা রাস্তায় ঘুরছে, যাদের কোনো বোধগম্য কিচ্ছু নেই, তারা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, বা তারা খাবার সময় খাবার খাচ্ছে না, মানে তাদের এই সেন্স গুলো কিন্তু তারা রাস্তা পারাপারের সময় তাদের নরমাল সেন্স গুলো অনেক সময় থাকে, সব সময় থাকে বলবো না, অনেক সময়তেই থাকে না, অনেক সময়তেই খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তারা মানে ঘুরে বেড়ায়, খুবই এমলেসলি ঘুরে বেড়ায়, এবং যেখানে অ্যাক্সিডেন্টের প্রবণতা থাকে খুব এক্সট্রিম পর্যায়ে গেলে। কিন্তু আমি যেমনটা বললাম, এই ধরনের এই রোগটাতেই কিছুজন আছে যারা হচ্ছে গিয়ে সায়েন্টিস্ট বা প্রফেসর বা ডাক্তার, ইনফ্যাক্ট আমাদেরই কোনো কলিগ আছেন ডাক্তার যিনি হয়তো এই রোগে ভুগছেন, তো এই রোগে কি হয়, একটা টাইপের এই রোগের একটা টাইপে যেখানে কিন্তু তার কগনিশন বা তার বোধ বুদ্ধি পুরোপুরি ইনট্যাক্ট থাকে, বুদ্ধিটা পুরোপুরি ইনট্যাক্ট থাকে, যেখানে আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে বা আমি কিছু বুঝছি না, মনে রাখতে পারছি না, এমনটা নয়, কিন্তু আমার মনে রাখার সাথে সাথে আমার মনের আরো কয়েকটা জিনিস গন্ডগোল ঘটেছে, যার জন্য আরো এক্সট্রা অনেক কিছু আমার মনের মধ্যে চলছে, যেমন আমার সন্দেহ হচ্ছে যে আশেপাশের লোকজন আমার ক্ষতি করে দেওয়ার চেষ্টা করছে, বা কেউ যদি কথা বলছে বোধহয় আমাকে নিয়ে কথা বলছে, বা আমি যা মনে মনে ভাবছি সেগুলো লোকে জেনে যাচ্ছে, এই জিনিসগুলো এক্সট্রা করে মাথার মধ্যে চলছে, তার মানে এই নয় যে আমার নর্মাল বুদ্ধিটা আমি হারিয়ে ফেলেছি, ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে কি সবকিছু ইনট্যাক্ট থাকে, তারা নিজেদের কাজকর্মও করতে পারে, যে লেকচার দিতে চেষ্টা করছে সে হয়তো লেকচারও দিতে পারবে খুব সুন্দরভাবে যে প্রফেসর, কিন্তু তারপরেও কিন্তু তার মনের মধ্যে এই জিনিসগুলো চলতে থাকে। তো আমরা বাচ্চাদের বোঝাতে পারবো, তার বাবা মাকে বোঝাতে পারলাম, কিন্তু বড়রা তাদের কি করে বোঝাবো, মানে কেন যাবে না, কেন এই যে তারা এই এক কথা যদি বলি যে তারা স্ট্রেস নিয়ে ঘুরছে, আমরা যে স্ট্রেসের কথা বলছিলাম বা অ্যাংজাইটির কথা বলছিলাম, এটা বাচ্চাদের আমরা মোবাইলটা থেকে তাকে আস্তে আস্তে সরালাম, তার যা যা সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমরা ক্রাইসিস ক্রিয়েট করলাম, ক্রাইসিস ক্রিয়েট করে তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বড় আমি আমাকে নিজেকে কি করে বোঝাবো, আমি বিভিন্ন মানে আপনার বিভিন্ন লেভেলে স্ট্রেস হচ্ছে, আমি সেটাকে কোপ করতে পারছি না, তো আমি কেন হেল্প নেব না, এটা হচ্ছে কি প্রশ্ন। হেল্প নেবেন না কেন, আগে হেল্প নেব কেন সেটা তাহলে জানতে হবে, ঠিক আছে, আমরা কখন বলবো যে আপনারা আসুন হেল্প নেওয়ার জন্য,
যখন দেখবেন যে আপনার মানে কোন একটা মানুষ সে হচ্ছে গিয়ে তার কোয়ালিটি অফ লাইফটা খুব খারাপ হয়ে গেছে, মানে সে সবকিছুই করছে, সে অফিসেও যাচ্ছে, সে বাড়িতেও টাইম স্পেন্ড করছে, কিন্তু কোনো কিছুই এনজয় করতে পারছে না, কোনো কিছুর সাথেই মানে রিলেট করতে পারছে না, এবং হয়তো কাজে কমে ভুল হচ্ছে, মুড বারবার আপ ডাউন করছে, রাগ হয়ে যাচ্ছে কথায় কথায়, হয়তো বারবার অফিসে কিছু কিছু ভুল করে ফেলছেন এবং মেজর ভুল করছেন কিছু, হয়তো বাড়িতেও সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে সবার সাথে। এরকম যদি একটা পরিস্থিতিতে চলে যাচ্ছেন যেখানে কোয়ালিটি অফ লাইফটা খুব খারাপ হয়ে যাচ্ছে এবং দিনের শেষে আপনি দেখছেন আপনি 1 ঘন্টাও খুব একটা ভালো নেই, সবসময় যেন মনটা খারাপ বা কোনো কিছু একটা খারাপ বা কোনো একটা দুশ্চিন্তাই মনের মধ্যে ঘুরছে, যদি এরকম হয় সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিজেকে প্রশ্ন করুন, যদি এই জীবনটাই কি আমাকে চাই, নাকি আমার একটা বেটার লাইফ চাই যেখানে আমি অনেক বেটার থাকতে পারবো, আমার কোয়ালিটি অফ লাইফটা অনেক ভালো হবে। তো যদি এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে থাকে তাহলে আপনি আসুন। হ্যাঁ, আপনি যদি চান যে হ্যাঁ আমি একটা বেটার লাইফ চাই, তাহলে অবশ্যই আপনি হেল্পের জন্য আসুন। আর যদি মনে হয় যে না আমার এই জীবনটা যা চলছে তাই চলুক, আমি খারাপই থাকি, আমার তাতে কিছু যায় আসে না, তাহলে কিছু করার নেই, এটা তো আপনার ডিসিশন। যেখানে আমি যেটা বললাম, যেখানে আপনার বোধ বুদ্ধিটা ইনট্যাক্ট, যদি ইনট্যাক্ট না হতো, যেটা রোগটার কথা আমি বলছি সেটা যদি হতো, সিজোফ্রেনিয়া হতো, তাহলে তো অবশ্যই বাবা মাকে মানে বাড়ির লোককে ধরে নিয়ে আসা উচিত যে হ্যাঁ এর অবস্থা এরকম আছে, আপনি ট্রিটমেন্ট করান। সেক্ষেত্রে বাড়ির লোকের মানে একান্তই দরকার যে তার ইন্টারভিন করা, কিন্তু যদি সে সবকিছুই বুঝছে সবকিছুই করছে তাহলে তো তার ডিসিশনটা ইম্পর্টেন্ট। একদম। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা একটু ওখান থেকে সরছি, বাচ্চাদের থেকে সরি, একদম বড়দের জায়গাতে আসি। আমরা প্রত্যেকদিন একটু আগে যেটা বললাম যে খবরের লোক আমরা, এবং আমরা প্রত্যেকটা মুহূর্ত দেখছি, এবং সারা দিনে মানে আপনারা ডাক্তারি করছেন, আমরা মানুষের সঙ্গে প্রত্যেকদিন কথা বলছেন, বিভিন্ন পেশেন্টের সঙ্গে কথা বলছেন। আজকের সমাজের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পরক্রিয়া, সব থেকে বড় সমস্যা। এবং এই পরক্রিয়ার যন্ত্রণা বা এর থেকে মানুষ কেউ বাদ যাচ্ছে না। এর জন্য প্রত্যেকটা দিন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ তার জীবন দিয়ে যাচ্ছে। ত্রিকোণ প্রেম এখানে খুব বড় ভূমিকা কাজ করছে। এখানে সাইকোলজিক্যালি মানুষের চিন্তা ভাবনাটা কোন জায়গায় যাচ্ছে? মানে একটা এই ত্রিকোণ প্রেম বা পরকীয়া ব্যাপারটা এটা কিন্তু আগেও ছিল, এবং এখনকার দিনে যেহেতু আমাদের হাতে সবকিছুই নিউজ খুব তাড়াতাড়ি চলে আসছে, তাই এই জিনিসগুলো খুব বেশি বেশি সামনে আসছে। মানে সবসময়তেই এই ব্যাপারগুলো ছিল। এবার এখনকার দিনে মানুষের মধ্যে আরেকটা জিনিস যেটা হয়েছে, যেটা আমি বললাম ইমিডিয়েট গ্র্যাটিফিকেশনের জায়গাটা, ওই জায়গা থেকেই কিন্তু যখনই একটা সম্পর্ক একটু মানে নড়বড়ে অবস্থায় চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে ঠিক আছে এই সম্পর্কটা তাহলে কাজ করছে না, আমাকে বেরিয়ে যেতে হবে বা অন্য কোনো সম্পর্কে ঢুকে যেতে হবে। এই যে একটা সম্পর্ক থেকে বেরোনো এবং ঢুকে যাওয়া, এর মধ্যেও কিন্তু ওই পেশেন্সটা নেই মানুষের মধ্যে, যে আমি এই সম্পর্কটা যেটাতে আছি সেটাতেই আমি একটুখানি এটার মধ্যেই কাজ করি, আমি আর একটুখানি এফর্ট দিই। এই এফর্ট দেওয়ার ইচ্ছেটা বা পেশেন্সটা মানুষের মধ্যে কমে যাচ্ছে, এবং তাই জন্যই হচ্ছে গিয়ে একটা সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া বা অন্যতে ঢুকে যাওয়া মানুষের জন্য এতটা ইজি হয়ে যাচ্ছে। তো এখানে যদি নিজের সম্পর্ক যে সম্পর্কে আছি সেখানে যদি দুটো মানুষই এফর্ট না দেয়, হতেই পারে সম্পর্কের ভালো অবস্থা খারাপ অবস্থা দুটোই হতে পারে, দুটো অবস্থাতেই যদি মানুষ এফর্ট না দেয় তাহলে কিন্তু মুশকিল। আর যেহেতু এখন বেশিরভাগ সময়তেই দেখা যায় যে কাপলদের মধ্যে দুজনেই ওয়ার্কিং, তাদের মধ্যে হয়তো 2-3 ঘন্টা কথা হচ্ছে, বাকি সময়টা তারা হয় কাজে ব্যস্ত, নয় ঘুমাচ্ছে, নয় নিজেদের মতন কাজ করছে। তো 2-3 ঘন্টা যে কথা বলছি, সেই কথাবার্তার মধ্যে কি কথা বলছি সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি সেই কথাটুকুর মধ্যেই আমাদের নিজেদের যেগুলো মনোমালিন্য সেই কথাগুলোই আলোচনা করে থাকি, বা একে অপরের সাথে কি খারাপ করেছি সেই কথাগুলোই আলোচনা করে থাকি, তাহলে অবশ্যই সেই সম্পর্ক চির ধরতে বাধ্য। যদি আমরা ভালো জিনিস আলোচনা করি, যদি আমরা খুব মানে কনসিয়াসভাবে খারাপ জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করতে পারি, তাহলে সেই সম্পর্কটা আরো মজবুত হতে পারে। তো সেই চেষ্টাটা মানুষ করবে কি করবে না সেটা তো তার ডিসিশন। ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে সেই ডিসিশনটা তারা নিচ্ছে না, তারা ইজিয়েস্ট অপশন খুঁজছে যে ঠিক আছে চলো এটা কাজ করছে না, এর থেকে বেরিয়ে যায়, অন্য জায়গায় ঢুকে যায়, হয়তো বেরোলো না কিন্তু অন্য জায়গায় ঢুকে গেল। তো এই যে একটা মানে খুব তাড়াতাড়ি ফ্লিপ করছে, এটা আজকের দিনে মানুষের মানে সব ব্যাপারেই চলছে এই জিনিসটা, এই যে একটা ইম্পালসিভিটি, এটা কিন্তু সব দিক দিয়েই আছে। না আগে আমরা দেখা যেত যে এই বিষয়গুলোতে বিশেষ করে পুরুষদের উপর দোষ চাপানো হতো, যে এটা পুরুষদের মানে ক্রিয়েট করা তারা করে যাচ্ছে, কিন্তু এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় যেসব পরিস্থিতি যে মহিলাদের মধ্যে এটা একটা আরো বেশি করে চলে এসেছে। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে আমি বলছি না কারো ক্ষেত্রেই কোনোটাই বাধা দেওয়ার কোনো জায়গা নেই, কিন্তু স্মোক আজ সামাজিকভাবে পুরুষদের থেকে মহিলারা বেশি স্মোক করছে। আমি তার কারো ব্যক্তিগত জায়গায় চাইছি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে তারা তাদের দিক জ্ঞান সেটা হারিয়ে ফেলছে, তারা কি করছে সেটাও বুঝতে পারছে না, এবং মানসিকভাবে তারাও কিন্তু এটাকে এনজয় করছে।
শুধু স্মোকিং করা বলবো না, স্মোকিং এমন জায়গায় যে কোনো সাবস্টেন্স যখন নেওয়া হচ্ছে তখন সেই সাবস্টেন্সটা কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে সবাই নিচ্ছে। আর ছেলেরাও যেরকম ভাবে এটার মধ্যে ইনভলভ হচ্ছে এবং আরো বেশি বেশি করে ইনভলভ হয়ে যাচ্ছে, মেয়েরাও তাই হচ্ছে। এবং যেহেতু এখন ইকুয়ালিটিটাকে মানে প্রুভ করার জন্য অনেক সময় মেয়েরা একটু এটার মধ্যে একটুখানি ঢুকে যাচ্ছে, যদিও বা সেটার কোনো দরকার নেই, ওইভাবে ইকুয়ালিটি প্রুভ হয় না, কিন্তু ওইরকম অনেকগুলোই মানে আমাদের এই সামাজিক চিন্তা ভাবনা মাথার মধ্যে আছে যে থেকে করার জন্য কর্মকাণ্ড করব, নিজেকে বেটার দাঁড় করাবো, মানে নেশার জায়গায় গিয়ে পরে ও করছে বলে আমাকে করতে হবে এরকম তো কোনো মানে নেই। এবার এই জিনিসগুলো মানে সমাজের যেরকম টাইপের আর কি চিন্তাধারা, সেই চিন্তাধারাগুলোর বাইরে তো কেউ নয়, তো সেই চিন্তাধারাগুলোর মধ্যে থেকেই মেয়েরা এটার মধ্যে ঢুকে যাচ্ছে, কি নেশা করা বা ছেলেদের মতন করে হতে হবে এরকম একটা আচরণ করা, এরকম টাইপের আর কি। তো না আমার যে একজন ডাক্তার হিসাবে আমার যেটা বলা সেটা হচ্ছে যে এটা প্রত্যেকের জায়গা থেকে যেটা বলে যে করতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু একজন মহিলা হিসেবে তার কি করণীয় উচিত আর কি, সে কিভাবে নিজেকে এই জায়গা থেকে সরাবে? না শুধু মহিলা হিসেবে কেন, মহিলা পুরুষ দুজন হিসেবে যদি আমরা অ্যাডিকশন থেকে দূরে থাকতে চাই, তাহলে প্রথমেই হচ্ছে গিয়ে আমরা সেসব জায়গাগুলোতে যাব না যেখানে আমাদের এগুলো সহজলভ্য। এবারে ড্রিঙ্ক কিছু নির্দিষ্ট জায়গায় পাওয়া যায় বা আরো অনেক সাবস্টেন্স কিছু নির্দিষ্ট জায়গায় পাওয়া যায়, যেগুলো থেকে হয়তো দূরে থাকলে আমি দূরে রাখতে পারি, কিন্তু সিগারেট বা স্মোকিং এর জিনিসগুলো এত ইজিলি অ্যাভেলেবেল প্রত্যেকটা দোকানেই পাওয়া যাচ্ছে, তো সেখান থেকে দূরে রাখার জন্য হচ্ছে গিয়ে আমাদের চিন্তাধারাটাকে অনেক কিছু দৃঢ় করতে হবে। আমরা মানে বেসিক্যালি স্মোকিং কেন করছে মানে এই রিলেটেড বলে রাখি যে এটা অ্যাডিকশন, এটা তো একটা অ্যাডিকশন, স্মোক করি বা মানে ড্রিঙ্ক করা বা যাই হোক না কেন, তো এটা তো একটা অ্যাডিকশন এবং সিমিলার মানে মোবাইল অ্যাডিকশনের মতনই একদম সেম জায়গাতে কাজ করে। এটাও ওই রিভার্স সার্কিটটাকে অন করে, যে রিভার্স সার্কিটটা আমাকে ইনস্ট্যান্ট একটা ভালো লাগা তৈরি করছে, যে হয়তো খুব চিন্তার মধ্যে আছে, বস হয়তো প্রচন্ড ঝাড় লাগিয়েছে, তারপরে হয়তো গিয়ে একটুখানি দুপেগ ড্রিঙ্ক করলো, ভাবলো যে এই তো আমার তো বেশ মনটা ভালো লাগছে, কিন্তু তার পরের দিন কি হবে সেটাও ভাবছে না আসে। তো এই করতে করতে রেগুলার খেতে খেতে একটা সময় পরে পুরোপুরি অ্যাডিক্টেড হয়ে গেলেন। তো এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য প্রথমেই হচ্ছে গিয়ে এরকমই একটুখানি কিছু করবো আর সঙ্গে সঙ্গে আমার ভালো লেগে যাবে মনটা, এই ইচ্ছেটাকে মানে আমাকে আটকাতে হবে যে আমি কি করে ইমিডিয়েটলি ভালো থাকবো। এইটাতে এই ইচ্ছাটা আটকাতে না পারলে, এই জায়গাটাতে একটু ধৈর্য না ধরতে পারলে যে হ্যাঁ ঠিক আছে অর্গানিক ভাবেই আমি ভালো থাকবো, আজকে সমস্যা হয়েছে, আজকে একটু মনটা খারাপ আছে, কালকে আমি অটোমেটিক ভালো হয়ে যাবো, এটা যদি অপেক্ষা না করা যায় তাহলে তো মুশকিল। কারণ কি ওই সব কিছু মানে সিগারেট কেন ছাড়তে পারছো না, ওই একটু টেনশন হয়ে গেল, একটুখানি ট্রেন লেট আছে, মানে এমন সব এক্সকিউজ দিতে থাকবে যেগুলোর কোনো মানেই হচ্ছে না। তো সেই রকম আর কি, যদি আমরা একটুখানি অপেক্ষা না করি যে ঠিক আছে আজকে হচ্ছে না কালকে হবে কাজটা, তাহলে মুশকিল না। আজকে আমরা যেভাবে যাচ্ছি আর কি, নিজের ভালোটা আমরা সবটা জানি, কিন্তু এটা করলে ভালো হবে, একদম এটা করলে খারাপ হবে, কিন্তু তার সত্ত্বেও আমরা ভালোটাকে বাদ দিয়ে খারাপটাকে চুজ করছি, যে হ্যাঁ আমরা খারাপের মধ্যে দিয়ে যাব। আমি একজন মনোবিদ হিসাবে আমি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে মানসিকতাটা এটা কোথা থেকে আসে? আমি খারাপটাকে বারবার খারাপটাকেই বেছে নেব, ভালোটাকে বাদ দিয়ে পড়ে। খারাপটা বেছে নেওয়ার জন্য কিন্তু ওই খারাপটা করলে আমার মানে কি সাইকোলজিক্যাল রিঅ্যাকশন হচ্ছে সেটার জন্যই আমি একটা ওই ভালো লাগা, একটা হঠাৎ করে একটা এনজয়মেন্ট ফিল করা, এটার জন্যই আমি খারাপটা করছি। মানে আমি ড্রিঙ্ক করছি, স্মোক করছি বা মোবাইল দেখছি বা মোবাইলে এমন কিছু দেখছি যেটা হচ্ছে আমাকে বারবার দেখতে বাধ্য করছে, এই জিনিসগুলো সবগুলোই কিন্তু ডিপেন্ড করছে যে আমার ইনস্ট্যান্ট একটা ভালো লাগা তৈরি হচ্ছে মনের মধ্যে, এবং এই ভালো লাগাটাকে বারবার পেতে চাইছি। যত মানে আমার সারাদিনে যদি আমি বেশিবার করে এই ভালো লাগাটা পেতে চাই, মানে সবসময় একটা ওই কিক পাচ্ছে মনের মধ্যে, এইটার জন্যই হচ্ছে গিয়ে বারবার করে এরকম কাজ করা, যেটা শুধু ভালো লাগার জন্য করছি, আর কোনো কারণ নেই। আমাকে হয়তো এটা ক্ষতি করছে জানি, ঠিক আছে, তাও আমি ভালো লাগার জন্য করছি। ভালো থাকতে হবে, ভালো থাকার একটা মানে এটাও একটা পিয়ার প্রেশার হয়ে গেছে, আমরা কত ভালো আছি, এবং সেই কত ভালো আছি করতে গিয়েও তো আরো অনেক রকম সমস্যার মধ্যে পড়ছে মানুষ। আচ্ছা, তোমাদের কাছে গেলে কোনো ডিপ্রেশন নিয়ে গেলে বা অ্যাংজাইটি নিয়ে গেলে তোমরা একটা কাগজে এক গাদা মানে তোমাদের প্রেসক্রিপশনে এক গাদা শব্দ মানে লেখো এবং এক গাদা ওষুধ দিয়ে দিলে, এবার তার মধ্যে রইল স্লিপিং পিলস থেকে আরম্ভ করে অনেক কিছু, এটাতে কি সত্যি করেই তার মানসিক চাপ কমে? একদম কমে, না হলে তো মানে সাবজেক্টটা তৈরি হতো না। যদি আমরা মানসিক পরিবর্তন কিছু না করতে পারতাম তাহলে তো এই সাবজেক্টটা দরকারই ছিল না, ঠিক আছে। তো এটা তো অনেক দিন ধরে রিসার্চ করে করেই একটা জায়গাতে আমরা পৌঁছেছি যে আমাদের মানে বেসিক্যালি ব্রেনের মধ্যে কিছু কিছু চেঞ্জ হয়, ঠিক আছে। এমন তো নয় যে ডিপ্রেশনটা, আমি যেমন বললাম মন খারাপ
একটা ইমোশন, সেটা সেইভাবে চেঞ্জ হয় না ব্রেনের মধ্যে কোনো, সেটা একটা ক্ষণস্থায়ী ব্যাপার। ডিপ্রেশন রোগটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, এবং সেই দীর্ঘমেয়াদী ব্যাপারটা তখনই ঘটে যখন ব্রেনের মধ্যে সেই চেঞ্জগুলো হয়ে যাচ্ছে। সেই চেঞ্জগুলোকে ঠিক করা, রিভার্স করা বা আটকানো, সেটাই ওষুধ দিয়ে করা হয়। এবং এই ওষুধ, তাই জন্যই ওষুধে কাজ করে এবং একটা টাইম পরে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হেল্প করে মানুষকে। আচ্ছা, এই যে স্লিপিং ট্যাবলেট দেওয়া হয় ঘুমের জন্য, পেশেন্ট ঘুমাচ্ছে, সে ঘুমালে তার অনেকটা জায়গা থেকে সে রিলিফ পাচ্ছে, এইটা যদি উইদাউট মেডিসিন তাকে ঘুম পাড়ানো হয় এবং সে যদি ঘুমায়, তাহলে কি তার স্ট্রেস কমবে? হ্যাঁ, নিশ্চয়ই কমবে। আমরা তো প্রথমেই স্লিপিং পিল তাই জন্য বলি না যে স্লিপিং পিল খেয়েই তোমাকে ঘুমাতে হবে। যদি দেখা যায় যে সে পেশেন্ট মোটামুটি একটা টাইম ঘুমাচ্ছে এবং তাকে হয়তো কিছু স্ট্রেস রিলিভিং কিছু আমরা যখন সাজেশন দিলাম, তখন যে স্ট্রেসটা রিলিফ হওয়াতে সে তার ঘুমটা আরো ভালো হলো, তাহলে অবশ্যই স্লিপিং পিলের কোনো দরকার নেই। স্লিপটাকে ঠিক রাখার জন্য স্লিপ হাইজিন মেনটেন করলেই অনেকটা স্লিপটা ঠিক হয়, সেক্ষেত্রেও দরকার পড়ে না স্লিপিং পিলের। তো স্লিপিং পিল খেতেই হবে তার কিন্তু মানে নেই, সেটা ডিপেন্ড করছে তার অবস্থাটা কতটা গুরুতর, বা মানে সে কোনোভাবেই এখান থেকে বেরিয়ে আসতে পারছে কি পারছে না। যদি সে এমনি মানে যেগুলো আমরা সাজেশন দিচ্ছি সেগুলো ফলো করলেই যদি বেরিয়ে যায়, তাহলে কোনো ওষুধের দরকার পড়ে না। তবে কিছু ক্ষেত্রে কিছু মানসিক রোগ যখন খুব গুরুতর লেভেলে পৌঁছে যায়, তখন হয়তো ওষুধ ছাড়া ঘুমানোটা খুবই ডিফিকাল্ট। আচ্ছা, আমার এটা জানা, সেটা হচ্ছে যে তুমি মনোবিদ, আমাকে একটা জিনিস বলো, এই মনকে ভালো রাখার জন্য কি কি করণীয় আছে? মানে আমার দর্শক বন্ধুরা জানতে চাইছে যে মনকে ভালো রাখার জন্য আমি একজন, মন খারাপ হতেই পারে, মন ডিস্টার্ব হতেই পারে, মন বিভিন্ন সময়, কারণ মন তো একদম টাকার মতন অচলা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তো সেই জায়গায় মনকে নিজের জায়গায় ধরে রাখার জন্য, মন তার স্থায়িত্ব দেওয়ার জন্য কি করণীয় উচিত? মনকে ভালো রাখার জন্য, বেসিক্যালি খুশি থাকার জন্য, ভালো থাকার জন্য প্রথমেই এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে আমার মন কখনো ভালোও থাকবে, কখনো খারাপও থাকবে। আমার মন খারাপ থাকা মানেই যে একদম ভীষণ কিছু একটা ঘটনা ঘটে গেল আমার জীবনে, এই ভীষণ খারাপ হয়ে গেল আমার সাথে, এইটা ভাবলে মুশকিল আছে। মানে আমাকে খারাপ থাকাটাও অ্যাকসেপ্ট করতে হবে। অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো খুব কাছের মানুষের কোনো মৃত্যু ঘটেছে এবং পেশেন্ট বলছে আমার মনটা খুব খারাপ আছে, তো অবশ্যই মন তো খারাপ থাকারই কথা। কিছু একটা দুর্ঘটনা ঘটেছে, সেখানে থেকে মন খারাপ থাকবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো নর্মাল ইমোশন। তো সেইটাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেটাকে আমি যদি অ্যাকসেপ্ট না করে ভাবি কেন আমার মনটা ভালো নেই, তাহলে কিন্তু খুব মুশকিল। এবারে আসি যে মনটা কিভাবে ওভারঅল ভালো রাখার জন্য আমাদের কি করণীয়, আমরা কি মানে পন্থাই ব্যবহার করতে পারি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে গিয়ে না, আমরা সারাদিনে কি করছি এবং কি আননেসেসারি কেন টাইম স্পেন্ড করছি কোনো জায়গাতে হয়তো, এবং তার জন্য হয়তো যে জায়গাটা দরকার সেই জায়গায় হয়তো আমি টাইম দিতে পারছি না। এই যে সময়ের একটা মানে ব্যবহার, এই ব্যবহারটাকে ঠিক করে করতে হবে। এখনকার দিনে মানুষ যেমন মানে মোবাইল ইউজ করতে গিয়ে অনেক সময়তে এত টাইম স্পেন্ড করে ফেলে যে অন্য টাইমের জন্য যেটা হয়তো কাজটা সত্যি করতে হবে, সেটাকে আমরা আজ করব কাল করব করে আমরা কাটাতে থাকি, এবং সেটা করলে কিন্তু মনের উপর চাপ পড়বে। 2 নম্বর হচ্ছে গিয়ে কাজের জায়গা এবং ফ্যামিলি দুটোকে ব্যালেন্স করতে হবে। অনেক সময়তেই দেখা যায় কাজের জায়গায় আমরা এত বেশি ইনভলভ হয়ে গেছি যে আমরা ফ্যামিলিতে টাইম দিচ্ছি না, এবং সেটা কিন্তু খুব খারাপ। ফ্যামিলিতে কিন্তু টাইম দেওয়া অত্যন্ত দরকার। ফ্যামিলির সাথে যার সাথে ব্যক্তিগত পরিসরকে সময় দিতেই হবে, ব্যক্তিগত পরিসরকে যার সাথে কথা বললে ভালো লাগে, যার সাথে আমি সব শেয়ার করতে পারি, যাকে আমি ট্রাস্ট করি, তার সাথে টাইম স্পেন্ড করাটা খুব দরকার। যখনই আমি তার সাথে কথা বলি তখন কিন্তু আমাদের মনের মধ্যে আরো রিঅ্যাকশন হয়, যে রিঅ্যাকশনগুলো আমাকে ভালো লাগা ফিল করায়। এবার সেটা যদি আমি অ্যাভয়েড করে যাই, তাহলে তো আমার সেই ভালো লাগাটা থেকে আমি বঞ্চিত থাকবো। খাদ্যাভ্যাস তো আছেই, মানে ভালো খাওয়া, সেটা নিয়ে আর কিছু বলছি না, সেটা আমার সবসময়তেই সবাই বলতে থাকেন। তার সাথে ঘুম, পর্যাপ্ত পরিমাণের ঘুম খুব দরকার। স্ক্রিন থেকে কিন্তু নিজেকে ওই একটা লিমিট করে দিতে হবে। স্ক্রিন আমাদের মোটেই খুব একটা হেল্প করে না, যতটুকু দরকার ততটুকু, না হলে দরকার নেই, সেটা স্ক্রিনটা মানে এমনিতেই ইউজ করার কোনো দরকার নেই। একটা ব্যাপার হচ্ছে কি, স্ক্রিন যখন আমরা ইউজ করছি তখন হচ্ছে কি আমরা কি বলছি, কানেক্টেডনেসটা বাড়াচ্ছি, সোশ্যাল মিডিয়া কি আমরা সোশ্যাল হচ্ছি, কিন্তু আসলে উল্টো। পেনসিলভেনিয়া ইনস্টিটিউটে কিছুদিন আগে একটা স্টাডি হয়েছিল, সেই স্টাডিতে দেখা গেছে যে আমাদের কিন্তু লোনলিনেসটা বাড়িয়ে দিচ্ছে মোবাইল ইউজ করার ফলে। তার কারণ হচ্ছে আমরা যখন অনেক গ্যাদারিংয়েও আছি তখনও দেখবেন একে অপরের সাথে কথা কম বলছি, আমরা মোবাইলটা বেশি দেখছি। তো মানে সোশ্যাল থেকেও আমরা আনসোশ্যাল হয়ে যাচ্ছি। ব্যক্তিগত কোনো কথা ব্যক্তিগত মানুষের সঙ্গে না বলে সোশ্যাল মিডিয়াকে ব্যক্তিগত জায়গায় পৌঁছে দিচ্ছি, সেটা তো করছি, কিন্তু একে অপর মানে পাশে আছে তাও নিজেদের মধ্যে কথা না বলে আমরা মোবাইলে টাইম স্পেন্ড করছি। সেটা হয়তো সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কিছু হোক, কিন্তু মোবাইলে টাইম স্পেন্ড করছি। তো এইটা করতে গিয়ে তো আমরা আরো লোনলি হয়ে যাচ্ছি। সেই জিনিসটা না, মানে সোশ্যাল মিডিয়া তো আমরা ওইভাবেই এসেছি যে আরো বেশি কানেক্টেডনেসটা বাড়াবো, কিন্তু আলটিমেটলি সেটা হচ্ছে না, উল্টোটাই আমাদেরকে করছে আর কি।
দেখ আমি একদম শেষ জায়গায় একটা শেষ প্রশ্ন, যেটা আমি কথা বলতে বললাম, আমরা যেটা কাছের লোককে বলতে পারছি না, এটা কোন জায়গায় গিয়ে হয় যে আমি কি তাহলে কাউকে ট্রাস্ট করতে পারছি না? মানে আমি আমার বাড়িতে যারা আছে বা আমার বন্ধু বান্ধব যারা আছে, আমি কারুর কাছ থেকে কষ্ট পেলাম, কেউ বা আনন্দ দিল, আমি যা করছি, আমি কি খাচ্ছি, আমি কি পড়ছি, আমি সমস্ত কিছু যা পারছি আমি সোশ্যাল মিডিয়ায় তুলে দিচ্ছি, এবং যাকে আমার বলার প্রয়োজন তাকে বলছি না, অথচ আমি সোশ্যাল মিডিয়াকে এটা প্রমাণ করতে চাইছি, আমি বলতে চাইছি, আমি দেখাতে চাইছি যে আমার সঙ্গে এটা হয়েছে। এই যে প্রবণতা, এটা কোথা থেকে আসে? সোশ্যাল মিডিয়াতে যখন আমি কিছু পোস্ট করছি যে আমি এরকম একটা জায়গায় খুব ভালো আছে, আমি কিছু একটা অ্যাচিভ করেছি, আমি কোথাও ঘুরতে গেছি বা কিছুই একটা, যখন আমি পোস্ট করছি তখনই সেখানে কিছু কমেন্ট আসছে, কিছু লাইক আসছে। সেটা যখনই আমি দেখছি আমাকে এতগুলো মানুষ কমেন্ট করেছে বা এতগুলো মানুষ লাইক করেছে, তখনই আমার একটা ভালো লাগা তৈরি হচ্ছে, এবং ওই ভালো লাগাটার খোঁজে আবার আমি পোস্ট করছি, নতুন নতুন জিনিস পোস্ট করছি, এবং সেই করতে গিয়ে যেটা এখন রিল বানাচ্ছে মানুষ, শর্টস বানাচ্ছে, তাতে জীবনও চলে যাচ্ছে। পরশুদিন অন্ডাল থেকে দুটো মেয়ে চলে গেল। হ্যাঁ, একদম। মানে সে খুব ইউনিক কিছু করতে হবে, এমন কিছু করতে হবে যেটা মানুষ দেখেনি, এবং সেই করতে গিয়ে আমরা রিস্ক নিয়ে নিচ্ছি, একটা রিস্ক টেকিং বিহেভিয়ার যেটা থাকে মানুষের মধ্যে সেটা বেড়ে যাচ্ছে, কি ইউনিক কিছু করতে হবে যাতে মানুষ দেখে, যাতে ভাইরাল হওয়া যেতে পারে, এবং সেই করতে গিয়ে তো জীবন চলে গেল, যেটা আপনি বলছেন, এবং সেটা অহরহ হচ্ছে, অনেক জায়গাতেই হচ্ছে। তো এই আর কি, ওই যে ভালো লাগাটা ইমিডিয়েটলি একটা ভালো লাগলো, তাই জন্য সেই জন্যই কিন্তু মানুষ আরো ইন্ডালজ হয়ে যাচ্ছে। একদম দর্শক বন্ধুদের বলি, সেটা হচ্ছে যে আমরা ভালো লাগার কথা বললাম, মনকে কিভাবে ভালো রাখা যায়, মনোবিদ পিয়ালি আপনাদের সামনে, ডক্টর পিয়ালি ঘোষ আপনাদের সামনে সমস্তটা পরিষ্কার করে বলল, এবং নিজেদের সন্তানদের কিভাবে রাখবো আমরা, কিভাবে তাদের মধ্যে থেকে যেসব, এক কথায় যদি বলি আমি, এই যে মোবাইলের নেশা, এই নেশাকে সরাবো, এই বিষয়গুলো কিন্তু একটু লক্ষ্য রাখবো। আমরা যদি নিজেরা নিজেদিকে ঠিক রাখতে পারি, আগামী দিনে নিশ্চয়ই মন অন্য কোথাও চলে যাবে না, মন মনের জায়গায় থাকবে। যাই হোক, সময় আজ নেই, আমার অনুষ্ঠান আজকে শেষ করতে হবে, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।